এই গভীর বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সামনের টেবিলে বলতে গেলে সোর্সের এক বিশাল স্তূপ জমা হয়েছে। একদম প্রচুর তথ্য। হ্যাঁ, মানে একদিকে আছে নাসার স্যাটেলাইট ডেটা আর ভূতাত্ত্বিক গবেষণাপত্র, আর অন্যদিকে আছে সাইবেরিয়ান অভিযাত্রীদের ডায়েরি। সাথে একাদশ শতাব্দীর প্রাচীন তিব্বতী পাণ্ডুলিপি আর ইতিহাসবিদদের রেকর্ড তো আছেই। ঠিক বলেছেন। আমাদের আজকের মিশন একটাই, এই সব ভিন্নধর্মী তথ্যের পাহাড় ঘেঁটে মাউন্ট কৈলাসের আসল রহস্যটা বের করা। কারণ ব্যাপারটা না সত্যি অদ্ভুত। আসলেই অদ্ভুত। একটু ভেবে দেখুন, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। হ্যাঁ, যেখানে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ উঠেছেন। হ্যাঁ, ৭,০০০-এর বেশি মানুষ সফলভাবে আরোহণ করেছেন। অন্যদিকে মাউন্ট কৈলাসের উচ্চতা মাত্র ৬,৬৩৮ মিটার। এভারেস্টের তুলনায় বেশ অনেকটাই কম। অনেকটাই কম, হ্যাঁ। কিন্তু আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেনি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আধুনিক স্যাটেলাইট ন্যাভিগেশন, উন্নত গিয়ার আর অক্সিজেনের সাপ্লাই থাকার পরও মানুষ কেন কৈলাস জয় করতে ব্যর্থ হচ্ছে? এর পেছনে আসলে বিজ্ঞান কি বলছে আর পুরাণ কি বলছে? এটা সত্যি দারুণ একটা প্যারাডক্স। মানে এভারেস্ট জয় করাটা হলো মানুষের শারীরিক সক্ষমতা আর আধুনিক প্রযুক্তির চূড়ান্ত একটা বিজয়। হ্যাঁ, মানে একটা গাণিতিক হিসাব থাকে তো, পাহাড় যত উঁচু আর খাড়া, ওঠা তত কঠিন। ঠিক, কিন্তু কৈলাসের জগতে পা রাখলে না, সেই চেনা লজিকের খাতাটা যেন পুরোপুরি উল্টে যায়। মানে আমাদের চেনা ফিজিক্স কাজ করে না। একদমই তাই। কারণ এই পাহাড়টি আধুনিক পর্বতারোহীদের কাছে শুধু একটি দুর্গম শিলাখণ্ড নয়। যখনই রাশিয়ান, চাইনিজ বা পশ্চিমা দেশের অত্যন্ত দক্ষ পর্বতারোহীরা কৈলাসে ওঠার চেষ্টা করেছেন, হ্যাঁ, তারা অদ্ভুত সব বাধার সম্মুখীন হয়েছেন। আমি সোর্সগুলোতে অভিযাত্রীদের বর্ণনায় কিছু অদ্ভুত প্যাটার্ন খেয়াল করছিলাম। যেমন পাহাড়ে আবহাওয়া খারাপ হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একাধিক অভিযাত্রী লিখেছেন যে একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর তাদের কম্পাস হঠাৎ করে এলোমেলো ঘুরতে শুরু করেছে। হ্যাঁ, তারা পুরোপুরি দিগ্ভ্রম্য হয়ে পড়েছেন। ঠিক তাই, এমনকি অনেকের ক্ষেত্রে হঠাৎ করে শরীরে প্রচণ্ড ক্লান্তি আর এমন একটা মানসিক চাপ ভর করেছে যেন পাহাড় নিজেই তাদের প্রত্যাখ্যান করছে। এক রাশিয়ান অভিযাত্রী তো এমনও বলেছিলেন যে তার মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তাকে নিচে ফিরে যাওয়ার জন্য। আর ঠিক ওই অদৃশ্য মানসিক চাপের কারণেই কৈলাসের রহস্য আরও ঘনীভূত হয়। অভিযাত্রীরা যে দিগ্ভ্রম্য হওয়া বা হঠাৎ শারীরিক অবসাদের কথা বলেন, আধুনিক বিজ্ঞান এর পেছনে শক্তিশালী ম্যাগনেটিক অ্যানোমালি বা চুম্বকীয় অসঙ্গতিকা দায়ী করে, তাই তো? একদম। আমরা সে বিষয়ে একটু পরেই গভীরে যাব, কিন্তু তার আগে একটা চমকপ্রদ তথ্য হল, এই যে বলা হচ্ছে কেউ কখনো কৈলাসের চূড়ায় উঠতে পারেনি, এই নিয়মেরও কিন্তু একটা কিংবদন্তিতুল্য ব্যতিক্রম আছে। ও, আপনি মিলারেপার কথা বলছেন? হ্যাঁ, একাদশ শতাব্দীর তিব্বতী যোগী মিলারেপা। হ্যাঁ, মিলারেপার গল্পটা সোর্সগুলোতে আমি পড়ছিলাম এবং বলতে দ্বিধা নেই, আমি রীতিমতো অবাক হয়েছি। অবাক হওয়ার মতনই গল্প। কারণ মিলারেপা শুরুতে কোনো সাধু বা সন্ত ছিলেন না। তিনি ছিলেন একজন মারাত্মক প্রতিশোধ পরায়ণ জাদুকর। মানে একটু ভেবে দেখুন, জমি জমা নিয়ে বিবাদের জেরে তিনি কালো জাদু শিখেছিলেন। আর সেই কালো জাদু দিয়ে তিনি নিধের গ্রামের প্রায় ৮০ জন মানুষকে হত্যা করেছিলেন। বাপরে, আমি তো মেলাতেই পারছিলাম না। এত বড় একজন অপরাধী কিভাবে এমন এক পবিত্র পাহাড়ের চূড়ায় পৌঁছালেন যেখানে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি নিয়েও মানুষ ব্যর্থ? এটা তো অনেকটা রাতারাতি সুপার ভিলেন থেকে সুপার হিরো হয়ে যাওয়ার মতো গল্প। আসলে এই রূপান্তরটাই কিন্তু মিলারেপার গল্পের মূল নির্যাস। নিজের কৃতকর্মের ভয়াবহতা বুঝতে পেরে তিনি গভীর অনুশোচনায় ভোগেন। এরপর তিনি বৌদ্ধগুরু মার্পা শরণাপন্ন হন। আচ্ছা। কিন্তু গুরু মার্পা তাকে প্রথমেই কোনো আধ্যাত্মিক দীক্ষা দেননি। উল্টো তাকে দিয়ে দিনের পর দিন অমানসিক শারীরিক পরিশ্রম করিয়েছিলেন। ওই যে খালি হাতে পাহাড়ে পাথর বয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা? ঠিক, পাথর বয়ে নিয়ে বিশাল সব টাওয়ার বানানো এবং বানানোর শেষ হলে আবার তা ভেঙে আগের জায়গায় পাথর রেখে আসা। বাপরে, এটা তো কোনো আধ্যাত্মিক শিক্ষা নয়, এটা তো রীতিমতো সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল টর্চার। বাইরে থেকে দেখলে তেমনই মনে হয়, কিন্তু এই আপাত অর্থহীন পরিশ্রমের একটা উদ্দেশ্য ছিল। মিলারেপার ভেতরের যে অহংকার আর জাদুকরী ক্ষমতার দম্ভ ছিল, সেটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়া। আচ্ছা, মানে তার ভেতরের পাপবোধকে ধুয়ে মুছে ফেলা? হ্যাঁ, এবং তাকে এক পরম সন্তে পরিণত করা।
এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন প্রাচীন বন ধর্মের তান্ত্রিক নারবঞ্চুংয়ের সাথে মিলেলাপার দেখা হয়। ওহ, ওই প্রতিযোগিতার দৃশ্যটা প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে দারুণভাবে বর্ণনা করা হয়েছে। আগে কে চূড়ায় পৌঁছাবে তা নিয়ে প্রতিযোগিতা। হ্যাঁ, নারবঞ্চুং নাকি তার জাদুকরী ডমরু বাজিয়ে জাদুর সাহায্যে দ্রুত পাহাড়ে উঠছিলেন। আর মিলারেপা তখন শান্ত হয়ে পর্বতের পাদদেশে কেবল ধ্যানে মগ্ন ছিলেন। তারপর ভোরের প্রথম সূর্যের রশ্মি যখন কৈলাসের গায়ে এসে পড়ে, বলা হয় মিলারেপা সেই সূর্যের আলোতে চড়ে চোখের পলকে চূড়ায় পৌঁছে যান। একদম তাই। আর নারবঞ্চুং নিজের হার মেনে নেন। চূড়া থেকে ফিরে মিলারেপা এক কঠোর নির্দেশ দেন যে এই পাহাড় সাধারণ মানুষের আরোহণের জন্য নয়, কারণ এটি দেবতাদের স্থান। এই পুরো গল্পটা পড়ার পর আমার মাথায় একটা উপমা আসছিল। কী রকম? মানুষ সবসময় প্রকৃতিকে নিজের পায়ের নিচে রাখতে চায়, মানে প্রকৃতিকে জয় করতে চায়। কিন্তু কৈলাস যেন একটা বিশাল আয়নার মতো। এটি মানুষের অহংকার, দম্ভ আর প্রযুক্তিগত অহংকারকে প্রতিফলিত করে তাকেই ফিরিয়ে দেয়। অসাধারণ একটা পয়েন্ট তুলেছেন। কৈলাস সত্যিই একটা আয়নার মতো কাজ করে। মিলারেপার এই বিজয় কোনো শারীরিক শক্তির বিজয় ছিল না, বরং এটি ছিল তার আত্মিক শুদ্ধতার বিজয়। সেটাই। আর তার সেই নির্দেশের পর থেকেই কৈলাসের চূড়ায় আরোহণ করা এক প্রকার নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু তাই বলে তো মানুষের ভক্তি বা আধ্যাত্মিক তৃষ্ণা থেমে থাকেনি। হ্যাঁ, চূড়ায় ওঠা যেহেতু নিষিদ্ধ, তাই পুণ্যার্থীরা এক বিকল্প পথ বেছে নিয়েছেন, যাকে বলা হয় কোড়া বা পরিক্রমা। ঠিক বলেছেন। আর এই কোড়া কিন্তু কোনো সাধারণ হাঁটাচলা নয়। প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় ৫২ কিলোমিটার দীর্ঘ এক অত্যন্ত দুর্গম পথ, মানে পুরোটাই পাথুরে পথ পাড়ি দিয়ে তারা এই পাহাড়কে প্রদক্ষিণ করেন। পদে পদে অক্সিজেনের অভাব, হাড় কাঁপানো ঠান্ডা। তারপরও প্রতি বছর হাজার হাজার মানুষ এই কোড়া করতে যান। আর এই কোড়ার সাথে শুধু একটি নয়, বরং ৪টি ভিন্ন ধর্মের গভীর আধ্যাত্মিক বিশ্বাস জড়িয়ে আছে। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্ম, তাই তো? হ্যাঁ, এই ৪ ধর্মের কাছেই কৈলাস হল মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। স্কলাররা একে বলেন অ্যাক্সিস মুন্ডি। আচ্ছা, এই অ্যাক্সিস মুন্ডি বিষয়টা আমি একটু সহজ করে বুঝতে চাইছি। এটাকে কি আমরা একটা বিশাল সার্কাসের তাঁবুর মাঝখানের প্রধান খুঁটিটার সাথে তুলনা করতে পারি? তাঁবুর খুঁটি? হ্যাঁ, মানে যে খুঁটিটা পুরো তাঁবুটাকে, অর্থাৎ আমাদের এই মহাবিশ্বকে ধরে রেখেছে এবং আকাশের মাটির মধ্যে একটা সংযোগ তৈরি করেছে। একেবারেই নিখুঁত উপমা। ঠিক ওই তাঁবুর মূল খুঁটিটার মতোই কৈলাসকে এই ৪ ধর্ম স্বর্গ আর মর্ত্যের সংযোগস্থল হিসেবে বিশ্বাস করে। বুঝতে পেরেছি। হিন্দুদের কাছে এটি হল ভগবান শিব ও পার্বতীর আবাসস্থল। বৌদ্ধদের কাছে এটি পরম আনন্দের প্রতীক, দেমচোকের বাড়ি, যাকে তারা বলেন কাং রিনপোচে, মানে বরফের অমূল্য রত্ন। ঠিক। জৈন ধর্মে এটি অষ্টপদ নামে পরিচিত, যেখানে তাদের প্রথম তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন। আর প্রাচীন বন ধর্মে এটি ৯ তলার একটি পবিত্র পর্বত। আর বিশ্বাস করা হয় এই ৫২ কিলোমিটার পথ যদি কেউ একবার প্রদক্ষিণ করে, তবে তার সারা জীবনের পাপ মুছে যায়। আর কেউ যদি ১০৮ বার এই কোড়া সম্পন্ন করতে পারেন, তবে তিনি পুনর্জন্মের চক্র থেকে মোক্ষ লাভ করেন। তো এই দুর্গম পথে হাঁটার সময় পুণ্যার্থীরা প্রকৃতির এমন এক অদ্ভুত বৈপরীত্যর মুখোমুখি হন, যা ভূতাত্ত্বিকদেরও রীতিমতো ভাবিয়ে তোলে। আপনি মানস সরোবর আর রাক্ষসতালের কথা বলছেন? হ্যাঁ, কৈলাসের পাদদেশে অবস্থিত এই দুটি হ্রদ ভূগোলের একটা বড় বিষয়। মানে একটু চিন্তা করে দেখুন বিষয়টা। মানস সরোবর হল বিশ্বের উচ্চতম স্বাদুপানির হ্রদগুলোর একটি, যার আকৃতি একদম গোলাকার। হ্যাঁ, যাকে সূর্যের প্রতীক মানা হয়। এর পানি স্ফুটিকের মতো স্বচ্ছ, শান্ত এবং জীবনদায়ী। কিন্তু ঠিক এর পাশেই মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে রাক্ষসতাল। এটি অর্ধচন্দ্রাকার, যা চাঁদের প্রতীক। আর এটি অত্যন্ত নোনা পানির হ্রদ। এখানকার পানি সবসময় অশান্ত থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এখানে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হলো, যখন আমরা পুরাণ এবং বিজ্ঞান এই দুই দিক থেকেই এর ব্যাখ্যা খুঁজি। পুরাণ কি বলছে এ নিয়ে? পুরাণ মতে রাবণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কৈলাসের কাছে কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার তীব্রতা এবং তার ভেতরের যে অন্ধকার বা নেতিবাচক শক্তি ছিল, তারই প্রভাবেই রাক্ষসতালের সৃষ্টি। ও আচ্ছা,
তাই পুণ্যার্থীরা এর পানি স্পর্শ করেন না। ঠিক, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরও চমকপ্রদ। এই দুটি হ্রদ একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত এবং গঙ্গা ছু নামক একটি প্রাকৃতিক সরু চ্যানেল দিয়ে এরা একে অপরের সাথে যুক্ত। হ্যাঁ, আমার তো সোর্সে এটা পুরো মনে হচ্ছিল এটা কিভাবে সম্ভব। যদি তারা সংযুক্তই থাকে তবে তো দুটো হ্রদের পানি মিশে যাওয়ার কথা। একটি স্বাদু আর একটি বিষাক্ত থাকে কিভাবে? ভূতাত্ত্বিকরা এর চমৎকার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। রাক্ষসতাল মূলত একটি এন্ডোহরিক বেসিন বা বদ্ধ জলাশয়। বদ্ধ জলাশয় ব্যাপারটা কি একটা বাথটাবের মতো? বাথটাব মানে একটা বাথটাবের কথা চিন্তা করুন, যেখানে কলের পানি এসে পড়ছে ঠিকই, কিন্তু পানি বেরিয়ে যাওয়ার কোনো ড্রেন নেই। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। রাক্ষসতালের ক্ষেত্রেও তাই ঘটে। আশপাশের পাহাড় থেকে পানি এসে এই হ্রদে পড়ে, কিন্তু সেই পানি অন্য কোনো নদীতে গিয়ে মেশার পথ নেই। ফলে হাজার হাজার বছর ধরে সূর্যের তাপে শুধু পানি বাষ্প হয়ে উড়ে যায়। আর পানিতে থাকা খনিজ এবং লবণ নিচে জমতে থাকে। যুগ যুগ ধরে এই লবণ জমতে জমতে হ্রদের পানি আজ এত বেশি নোনা হয়ে উঠেছে যে সেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব। আর গঙ্গাছু চ্যানেল দিয়ে মানস সরোবরের পানি রাক্ষসতালে এসে পড়লেও সেটা রাক্ষসতালের এত বছরের লবণাক্ত চরিত্রকে বদলাতে পারে না। ঠিক তাই। বাথটাবের উপমায় বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। তো এই বদ্ধ জলাশয় তো ভূগোলের একটা ব্যাখ্যা দিল, কিন্তু সোর্সগুলোতে আমি এমন কিছু পেয়েছি যেটা মেনে নেওয়া আমার জন্য সত্যি খুব কঠিন হচ্ছে। আমি সম্ভবত আন্দাজ করতে পারছি আপনি কোন বিষয়টার কথা বলছেন। হ্যাঁ, আমরা এখন টাইম ডাইলেশন বা সময়ের অসঙ্গতির কথা বলছি। অভিযাত্রীদের বর্ণনা মতে কৈলাসের কাছাকাছি গেলে নাকি মানুষের বয়স দ্রুত বাড়তে থাকে। ফাস্ট এজিং। মানে যে নখ বা চুল বড় হতে স্বাভাবিকভাবে 2 সপ্তাহ সময় লাগে, সেখানে নাকি মাত্র 2 দিনেই তা বড় হয়ে যায়। সাইবেরিয়ান পর্বতারোহীদের একটি দলের কথা বলা হয়েছে, যারা কৈলাস থেকে ফিরে আসার কয়েক বছরের মধ্যেই বার্ধক্যের কারণে মারা যান। হ্যাঁ, এই ঘটনাটা বেশ আলোড়ন তুলেছিল। আমি এখানে একটু থামতে চাই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এটা কি কোনো সায়েন্স ফিকশন মুভির টাইম মেশিনের গল্প, নাকি এর পেছনে আসলেই কোনো লজিক্যাল ভিত্তি আছে? কিভাবে একটা পাহাড় মানুষের চুল নখ বড় হওয়ার গতি বাড়িয়ে দিতে পারে? আপনার এই সংশয়টা খুবই স্বাভাবিক। প্রথম শুনলে যে কারো মনে হবে এটা ডাহা মিথ্যে কথা, কিন্তু বিজ্ঞানীরা এর একটি ফিজিওলজিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। কি সেই ব্যাখ্যা? আমাদের বুঝতে হবে কৈলাসের পরিবেশ কতটা চরম। উচ্চতা 21,000 ফুটেরও বেশি, বাতাসে অক্সিজেনের তীব্র অভাব বা হাইপক্সিয়া, এবং সেখানে অতি বেগুনি রশ্মি অত্যন্ত প্রখর। আচ্ছা। এই সব কিছু মিলে মানুষের শরীরকে এমন একটা চরম স্ট্রেসের মধ্যে ফেলে দেয়, বাঁচার তাগিদে শরীর তখন সার্ভাইভাল মোডে চলে যায়, দ্রুত কোষ বিভাজন শুরু করে, যার ফলে চুল বা নখ দ্রুত বাড়তে পারে। কিন্তু এর সাথে আরেকটা কারণও তো আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। বিজ্ঞানীরা এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছেন, সেখানকার শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। দাঁড়ান, ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র আমার কম্পাস নষ্ট করে দিতে পারে, সেটা বুঝলাম। কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র আমার কোষ বিভাজনের ওপর কিভাবে প্রভাব ফেলে? দারুণ প্রশ্ন। নাসার স্যাটেলাইট ডেটা থেকে দেখা গেছে কৈলাস অঞ্চলের ম্যাগনেটিক ফিল্ড স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় 3000 থেকে 8000 ন্যানো টেসলা বেশি। বাপরে, এত বেশি! হ্যাঁ, মানুষের শরীরের ভেতরেও তো একটা নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা আছে। যখন বাইরের এত বেশি একটা চৌম্বক ক্ষেত্র শরীরের সংস্পর্শে আসে, তখন তা আমাদের বায়োলজিক্যাল ক্লককে পুরোপুরি বিভ্রান্ত করে দিতে পারে। ফলে কোষগুলো সিগন্যাল পায় যে সময় অনেক দ্রুত পেরিয়ে যাচ্ছে। ঠিক তাই। আর তারা দ্রুত বিভাজিত হতে শুরু করে। এর ফলেই চরম ক্লান্তি, দিগ্ভ্রম হওয়া এবং দ্রুত বয়োবৃদ্ধির মতো লক্ষণ দেখা দেয়। ওকে, তার মানে এটা কোনো জাদুকরী টাইম ট্রাভেল নয়, বরং চরম পরিবেশ আর শক্তিশালী চৌম্বকের কারণে শরীরের এক ধরনের প্যানিক রিঅ্যাকশন। বিজ্ঞানের দিক থেকে দেখলে সেটাই। কিন্তু শুধু তো শরীর নয়, সোর্সগুলোতে অনেক অভিযাত্রী জানিয়েছেন তারা রাতে কৈলাসের আকাশে 7 রঙের আলোর খেলা দেখেছেন। আবার অনেকেই অদ্ভুত এক ওম ধ্বনি বা ডমরু বাজার মতো শব্দ শোনার দাবি করেছেন। এর পেছনেও কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ড আর জিওগ্রাফির লজিক কাজ করে। এত শক্তিশালী ম্যাগনেটিক ফোর্স যখন বায়ুমণ্ডলের বিভিন্ন কণার সাথে রিয়্যাক্ট করে, তখন আকাশে এমন রঙের খেলা তৈরি হওয়াটা স্বাভাবিক। অনেকটা মেরু অঞ্চলে দেখা যাওয়া অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটসের মতো। একদম তাই। আর শব্দের ক্ষেত্রে বিজ্ঞানীদের যুক্তি হল
পাহাড়ের অদ্ভুত আকৃতি এবং অসংখ্য ফাটল দিয়ে যখন তীব্র বেগে বাতাস বয়ে যায় অথবা বরফ গলে যায় তখন সেই অনুরণন মানুষের কানে ডমরু বা ওম ধ্বনির মতো শোনাতে পারে। যদিও পুণ্যার্থীরা একে শিবের ঐশ্বরিক সংকেত হিসেবেই মানতে পছন্দ করেন। সেটা তো বটেই। আচ্ছা, এই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, শব্দের অনুরণন আর পাহাড়ের নিখুঁত আকৃতি, এই বিষয়গুলো কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ১৯৯৯ সালে রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নেস্ট মুলদাশেভ ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। হ্যাঁ, গবেষণার দাবিগুলো তো পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মুলদাশেভ দাবি করেন কৈলাস প্রাকৃতিকভাবে তৈরি কোনো পাহাড়ি নয়, বরং এটি প্রাচীনকালে তৈরি একটি মানবসৃষ্ট বা হয়তো কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার তৈরি করা বিশাল একটি পিরামিড। হ্যাঁ, তিনি বলেছিলেন এটি ১০০টিরও বেশি ছোট ছোট পিরামিডের একটি জটিল নেটওয়ার্কের মূল কেন্দ্রবিন্দু। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কৈলাসের ৪টি দিক নিখুঁতভাবে কম্পাসের ৪ দিক উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের সাথে মিলে যায়। ডক্টর মোলদাশেভের এই থিওরিটা জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ হল কৈলাসের স্তরবিশিষ্ট গঠন, যেটা দেখতে অবিকল মেক্সিকান বা মিশরীয় পিরামিডগুলোর মতো। কিন্তু আমার এখানে একটা বড়সড় দ্বিমত আছে। বলুন। এটা কি মানুষের মনের কল্পনা নয়, যাকে সাইকোলজির ভাষায় প্যারেডোরিয়া বলা হয়? মানে আকাশে মেঘের দিকে তাকিয়ে যেমন আমরা হঠাৎ করে একটা হাতির অবয়ব দেখতে পাই। হ্যাঁ, মুখাবয়ব বা কোনো পরিচিত শেপ খোঁজার যে প্রবণতা। লাখ লাখ বছর ধরে তীব্র বাতাস আর বরফের ঘর্ষণে পাহাড়ের গায়ে সৃষ্টি হওয়া খাঁজ দেখে কি আমরা পিরামিড কল্পনা করে নিচ্ছি না? প্রকৃতি তো চাইলেই নিজের খেয়ালে এমন জ্যামিতিক আকার তৈরি করতে পারে। ভূতাত্ত্বিকরা ঠিক আপনার এই যুক্তিটাই দিয়ে থাকেন। তারা পরিষ্কার বলেন যে কৈলাস পর্বতের এই আকৃতি গ্লেশিয়াল এরোশন বা বরফের ক্ষয়ের ফলেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। ওই অনুভূমিক স্তরগুলো তো পাললিক শিলার স্তর, তাই না? হ্যাঁ, তবে মুলদাশেভ গাণিতিক কিছু অদ্ভুত সংযোগের কথা উল্লেখ করেছিলেন। যেমন একটি থিওরিতে দাবি করা হয় যে কৈলাস থেকে উত্তর মেরু এবং বিখ্যাত প্রাচীন স্থাপনা স্টোনহেঞ্জের দূরত্ব নাকি ৬,৬৬৬ কিলোমিটার। যদিও আধুনিক স্যাটেলাইট পরিমাপে দেখা গেছে এই দূরত্বের হিসেবে বেশ কিছু গাণিতিক ত্রুটি রয়েছে। হ্যাঁ, ত্রুটি আছে। তবুও এই থিওরিগুলো প্রমাণ করে যে মানুষ সবসময় এই রহস্যময় পাহাড়টির সাথে মহাবিশ্বের একটি বৃহত্তর সংযোগ খুঁজতে চেয়েছে। আচ্ছা, তর্কের খাতিরে যদি আমরা এক মুহূর্তের জন্য ধরেও নিই যে এটি একটি কৃত্রিম পিরামিড, তাহলে এর ভেতরে কি আছে? কারা এটি বানিয়েছে? এটাই তো সবচেয়ে বড় রহস্য। ডক্টর মুলদাশেভ তো দাবি করেছিলেন রাতে ক্যাম্পিং করার সময় তারা পাহাড়ের ভেতর থেকে ফিসফিসানি এবং বিশাল পাথর পড়ার শব্দ শুনেছিলেন, যেন পাহাড়টি নিরেট পাথর নয় বরং ভেতর থেকে ফাঁপা। এই ফাঁপা পাহাড়ের ধারণার সাথে যুক্ত হয় তিব্বতী লামাদের বিশ্বাস। তিব্বতী বিশ্বাস অনুযায়ী কৈলাসের নিচে বা অন্য কোনো মাত্রায় লুকিয়ে আছে সম্ভালা বা জ্ঞানগঞ্জ নামক এক রহস্যময় প্রাচীন নগরী। সম্ভালা? হ্যাঁ, সম্ভালা কোনো সাধারণ শহর নয়। বলা হয় এটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেখানে অমর যোগী এবং সিদ্ধ পুরুষরা বাস করেন। তারা সাধারণ সময়ের নিয়মে আবদ্ধ নন, এমনকি তারা টাইম ট্রাভেল করতে পারেন বা টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এই সম্ভালার ধারণার বিষয়টা শুনলে হয়তো রূপকথা মনে হতে পারে, কিন্তু এর সাথে ১৭ শতকের একটি অত্যন্ত অদ্ভুত ঐতিহাসিক রহস্য জড়িয়ে আছে। আপনি গুগো কিংডমের কথা বলছেন তো? হ্যাঁ, গুগে কিংডম। কৈলাসের কাছাকাছি এটি একটি অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাম্রাজ্য ছিল, কিন্তু সোর্স অনুযায়ী একদিন পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণের মুখে গুগে কিংডমের প্রায় ১ লাখ মানুষ রাতারাতি যেন বাতাসে মিলিয়ে যায়। হ্যাঁ, এবং প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন করে কোনো বড় যুদ্ধের বা গণহত্যার প্রমাণ পাননি। রক্তের দাগ পর্যন্ত নেই, শুধু দেখা যায় মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যা সোজা কৈলাসের দিকে চলে গেছে। ওই ১ লাখ মানুষের আর কোনোদিন খোঁজ মেলেনি। স্থানীয়দের গভীর বিশ্বাস তারা আক্রমণ থেকে বাঁচতে সেই সুড়ঙ্গ দিয়ে পবিত্র সম্বালা নগরীতেই আশ্রয় নিয়েছিল। অবিশ্বাস্য একটা ব্যাপার। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? একদিকে পিরামিড থিওরি, অন্যদিকে নিখোঁজ হওয়া ১ লাখ মানুষ। যদি আমরা বিষয়টিকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, কৈলাস পর্বত আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কি রকম? এটি শেখায় যে প্রকৃতির কিছু নির্দিষ্ট সীমানা রয়েছে, যেখানে এসে মানুষের সমস্ত আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান এবং অহংকার থমকে দাঁড়াতে বাধ্য হয়। পাহাড়ের চূড়ায় উঠতে না পারা,
কম্পাস কাজ না করা, সময়ের অসঙ্গতি, এগুলো হয়তো প্রকৃতির নিজস্ব কোনো গভীর প্রতিরক্ষা ব্যবস্থা। একদমই তাই। আধুনিক বিজ্ঞান ম্যাগনেটিক ফিল্ড বা হাইপোক্সিয়া দিয়ে বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। অন্যদিকে আধ্যাত্মিকতা একে দেবতার আবাস বা সম্ভালাল হিসেবে বিশ্বাস করে। কিন্তু দিন শেষে বিজ্ঞান এবং বিশ্বাস দুই পক্ষই কৈলাসের এই বিশাল রহস্যের কাছে এসে নতি স্বীকার করতে বাধ্য হয়। কৈলাস পর্বত এমন একটি নির্দিষ্ট বিন্দু যেখানে এসে আধুনিক বিজ্ঞান, প্রাচীন পুরাণ আর আধ্যাত্মিকতা এক সুতোয় মিলে যায়। আমাদের পৃথিবীর সব কিছু তো আর ল্যাবরেটরিতে ফেলে মাপা যায় না। ঠিক, এটি লজিকের ঊর্ধ্বে থাকা এমন এক অনুভূতি যা মানুষকে তার নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে সাহায্য করে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষ করার আগে দলাই লামার বলা একটি অসাধারণ কথা না বললেই নয়। কোন কথাটা? শম্ভালা সম্পর্কে বলতে গিয়ে তিনি একবার বলেছিলেন, শম্ভালা পৃথিবীর মানচিত্রের কোনো জায়গা নয়, এটি মানুষের ভেতরের একটি মানসিক অবস্থা। খুব গভীর একটা কথা। কথাটা কিন্তু শ্রোতাদের সবার জন্যই একটা বড় চিন্তার খোরাক রেখে যায়। যদি শম্ভালা সত্যিই আমাদের ভেতরেই থাকে, তবে কৈলাস পর্বত কি আসলে পাথরের কোনো জাদুকরী পাহাড়, নাকি আমাদের নিজেদের ভেতরের সেই আধ্যাত্মিকতার দুয়ার খোলার একটি চাবি মাত্র? খুব সুন্দর বলেছেন। হয়তো কৈলাস আমাদের বাইরের পার্থিব অহংকারকে ভেঙে ভেতরের সেই অদেখা জগতে পৌঁছানোরই পথ দেখায়, ঠিক যেমনটা এটি মিলারেপার ক্ষেত্রে করেছিল, একটি বিশাল আয়না হয়ে। এই ভাবনাটি নিয়েই আজকের এই অসাধারণ ডিপ ডাইভের সমাপ্তি টানছি। নতুন কোনো অজানা রহস্যের খোঁজে আবার কথা হবে।